গাড়ির মাপ কি, গাড়ির মাপটা আগে বুঝতে হবে। তো গাড়ির মাপটা বুঝতে হবে, ড্রাইভিং সিটে বইসা ওখান থেকে বাম সাইডটা বুঝতে কষ্ট হয়, নিতে কষ্ট হয়। যেরকম এক ভাইয়া ছিল, ওই যে বড় গাড়ি চালাইছে মাহেন্দ্র, এই যে বড় ভাই। তো মাহেন্দ্রর স্টার্টিং, বড় মাহেন্দ্রর স্টার্টিং হলো মাঝখানে। আর আমাদের প্রাইভেট কার, বাস, মানে মাহেন্দ্র ছাড়া যে গাড়িগুলো আছে এগুলার স্টার্টিং হলো হয় ডাইন সাইডে নয় বাম সাইডে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে যত গাড়ি আছে অধিকাংশ গাড়ি, বেশিরভাগ গাড়ি হলো ডান সাইডে স্টার্টিং, তাই না? আবার বাইরে গেলে আছে ডান সাইডে স্টার্টিং। তো ডাইন সাইড বাম সাইড যেই সাইডেই হোক মাপ একই। বিষয়টা বুঝছেন? যেরকম ডাইন সাইডে বসলে যেরকম বাম সাইডের মাপটা একটু মাথার ভিতরে নলেজে নিয়ে নিতে হয়, আবার বাম সাইডে বসলেও ডাইন সাইডের মাপটা একটু নলেজে নিয়ে নিতে হয়। তো সেক্ষেত্রে আমরা ড্রাইভিং সিট যে সাইডেই হোক ওই সাইড থেকে উল্টা দিকের সাইডটা ঠিকভাবে যাতে মাপটা নিতে পারি, সমস্যা না হয়। তো ওই মাপটা বুঝবো। বাম সাইড ডাইন সাইড, ডাইন সাইড বাম সাইড, নাকি? আচ্ছা, তাহলে একজন ড্রাইভিং সিটে বসতে হবে, গ্লাসটা নামাইতে হবে। নতুন যে একবারে নতুন ভাইয়া বসেন, আপনি বসেন, কারণ আপনারই তো একটু বেশি সমস্যা হয়। এই যে একটা দাগ দিলাম, সবাই খেয়াল করেন, হাত সোজা দেখা যায় না, দাগটা দেখা যায় না, সোজা হইতেছে না ভাই, কিন্তু আইডিয়া করে নিবে না। যে আরেকটা দাগ দিয়ে এই পাশে, এই যে মিডল থেকে দেখা হয়ে গেল। টেপ মারলে ভালো হতো, টেপ লাল কালার বা সাদা কালার। হ্যাঁ, আচ্ছা, এই যে দুইটা দাগ দিছি, হ্যাঁ, একটা মেডেল বরাবর। ভাই গ্লাসটা নামাইতে হবে, গ্লাসটা নামাই, এই তো নামাইতে পারছি, ঠিক আছে। এই যে দেখেন, এই একটা দাগ, এই একটা দাগ, হ্যাঁ, দুইটা দাগ। এটা হলো বাম সাইড, এটা হলো ডান সাইড। ড্রাইভিং সিটে বসার পরে মাঝখানটা, তাহলে বাম সাইড আর ডান সাইড। ড্রাইভিং সিটে বসার পরে বাম সাইড আর ডান সাইড। তো এই যে ডাইন সাইডে যে দাগটা দিলাম আমি, এই ডাইন সাইডের এই দাগ বরাবর, মানে এইখান থেকে মাঝখান থেকে তাকাইলে এই বরাবর, এটা হলো চাক্কার মাপ, একুরেট চাক্কা। তো এই দাগ থেকে 1 ইঞ্চির মতো জায়গা বেশি, মানে 1 ফিট জায়গা বেশি নিতে হবে। কারণ আপনার চাক্কার পরে লুকিং গ্লাস আছে, চাক্কার পরে কি লুকিং গ্লাস আছে, আপনি ফলো করবেন, কথা বোঝা যায় কিনা। মাউস ছেড়ে দিলে ভালো। এটা হলো আপনার হাতের ডাইন সাইড হলো এটা, বাম সাইড হলো এটা, মাঝখানে। তো গ্লাসের মাঝখান বরাবর এটা হলো বাম সাইড, আর ডাইন সাইডের গ্লাস থেকে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি, হ্যাঁ, গ্যাপে হলো ডান সাইড। তো এটা হলো আপনার ডান চাক্কা। এই যে দেখেন, আমি যে দাঁড়াইছি, আপনি একটু আইডিয়া করেন, এই দাগের ভিতরে না বাইরে আমি? হ্যাঁ, ভিতরে, এবার বাইরে। তো দেখেন, আপনারা দেখেন, এই যে আমি যে দাঁড়াইছি, একেবারে লুকিং গ্লাস সুই সোজা যদি আসে কি লুকিং গ্লাস সুই, তাইলে দেখেন ওই দাগ থেকে একেবারে এই যে দাগটা যে দেওয়া হয়েছে, দুইটা দাগ, এই দুইটা দাগই হলো আপনার গাড়ি। এই দুইটা দাগের পরে দুই দিকে 2 ফিটের মতো জায়গা বেশি রাখতে হবে। তো 2 ফিট কিভাবে বুঝবেন? যেরকম 2 ফিট মানে 1 ইঞ্চির মতো। এই যে একটা দাগ, আবার এই আরেকটা দাগ দিলাম, ঠিক আছে? আর এদিক থেকেও আরেকটা দাগ দিলাম, দাগ দেওয়া লাগবে না, এদিকে তো শেষই। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে প্রথম যে 2 দাগ দিছি, ওই 2 দাগ হলে পুরা গাড়ি, আপনার গাড়ির শেপটা। তো আপনার গাড়ির মাপে মাপে তো আপনি যেতে পারবেন না। চাক্কাটা কি মাঝখানে চাক্কাটা পড়ছে? মানে একেবারে 2 পাশে 2টা চাক্কা, তো সামনের চাক্কা পিছনের চাক্কা। তো আমাদের গাড়িতে ইন টোটাল চাক্কা হলো 5টা স্পেয়ার সহ। তো গাড়িতে লাগানো আছে, রানিং আছে কয়টা? 4টা। তাই 4টা সামনের যে 2 চাক্কা, প্রথম যে 2 দাগ দিছি, যে 2 দাগ ভিতরে পড়ছে, এই 2 দাগ হলো 2 গাড়ির চাক্কার মেজারমেন্ট, একেবারে চাক্কা। তো চাক্কার মেজারমেন্টে তো আপনি গাড়ি চালাইতে পারবেন না, অবশ্যই বাড়তি জায়গা লাগবে। তো সেক্ষেত্রে আরো 1 ফিট জায়গা বেশি নিতে হবে 2 দিকে, কি আরো 1 ফিট জায়গা 2 দিকে, ডানে 1 ফিট বামে 1 ফিট, হ্যাঁ, বামে 1 ফিট ডানে 1 ফিট। তো 2 ফিট জায়গা নিলে আপনার গাড়ি সেফ মতো চলে যাবে। যখন একটু ভিড় বা একটু ব্যস্ত রাস্তা, তো ওইখানে তো আমরা সতর্কতার সাথে আস্তে আস্তেই চালাবো। তারপরে মাপটা একদম বাম পাশে, এই যে বাম পাশে আমি দাঁড়াই,
এই যে বাম পাশে দাঁড়াইছি, এখন কি ভিতরের দাগ বরাবর আছে না? জি। আর এখন বাইরের দাগ বরাবর, তাই না? এখন যদি গাড়িটা যায় চলে যাইতে পারবে, সুই সুই কি লাগবে না, শরীরে লাগবে না, সুন্দরভাবে চলে যেতে পারবে, তাই না? এবার ডান এবং বাম এবং ডান দুই পাশের মাপি। এক কথায় গাড়ির যে চওড়া যে ইয়াটা, এটা তো বুঝছি, মাপটা তো বুঝছি। এবার সামনে গাড়ি যখন আমরা আরেক গাড়ির সামনে যেয়ে ব্রেক করি, মানে পিছনে আমরা যাইয়ে যখন আরেক গাড়ির পিছনে ব্রেক করি, তখন একটু এরকম লাগে না যে গাড়ি সামনের গাড়ির কতটুকু গ্যাপে আছি আমি, তো এই মাপটা বুঝতে হবে না? তাহলে গাড়ির থেকে আপনার গাড়ির যেরকম ড্রাইভিং সিটে বসে কেউ এখানে দেখে এতটুক দেখে, কেউ এতটুক দেখে, কেউ এতটুক দেখে, মানে হাইট অনুযায়ী, লম্বা অনুযায়ী, কারণ সবাই তো এক সাইজের না। কেউ 5 ফুট, কেউ 5 ফুট 3 ইঞ্চি, কেউ 5 ফুট 7 ইঞ্চি, আছে না আমরা বিভিন্ন সাইজের। তো সেক্ষেত্রে যে একটু হাইট কম সে একটু কাছে দেখে, যে একটু হাইট আর একটু বেশি সে আর একটু দূরে দেখে, যে আর একটু বেশি সে আর একটু দূরে দেখে। সামনেরা দেখতে বুঝতে যে যত ভালো দেখে তার তত বুঝতে সুবিধা, তাই না? তাই যেহেতু বুঝতে সুবিধা হয়, আমরা গাড়ির মাপ যেরকম গাড়ির গ্লাস থেকে তাকাইলে যতটুকু দেখা যায় মিনিমাম 4 ফিট আছে আপনার গাড়ির সামনে, তো ওইখান থেকে গাড়ির থেকে আরো 3 থেকে 4 ফিট জায়গা বেশি রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ জাম রাস্তা বেশি ঢাকা শহরে। তো ঢাকা শহরে যেহেতু জাম রাস্তা বেশি, যখন আপনি আপনার সামনের গাড়ির পিছনে এসে ব্রেক করবেন, তখন মিনিমাম 3 ফিট জায়গা বেশি মানে গ্যাপ রাখবেন পথচারীদের জন্য, যাতে তারা চলাচল করতে পারে। দেখছেন কিনা ধানমন্ডি, গুলশান, বিভিন্ন জায়গায় বনারে বাড়িতে ভাই পিছিয়ে দেন, এটা কেমন হলো? আর আমি যদি গাড়িটা একটু গ্যাপে রাখতাম, তাহলে পথিক এসে কি আমার গাড়িতে টাচ করতো? সে আমার প্রতি বিরক্ত হতো না। এগুলা সিম্পল বিষয়, জাস্ট আমরা একটু খেয়াল রেখে চলবো সুন্দরভাবে চলার জন্য, আর কিছু না। কিন্তু এখানে এটা কোনো আইন না, এটা জাস্ট সমতাবদ্ধ হয়ে সবার সাথে মিলমিশিয়ে চলার জন্য। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আর সেই আছে ভাই, যখনই আমি সবার চিন্তা করবো, আমার চিন্তা এমনি চলে আসবে। সেই আছে যেরকম আপনি যদি একটা ট্রাকের পিছনে যে ব্রেক করেন একেবারে সুই 6 ইঞ্চি গ্যাপ রেখা অথবা 1 ফিট গ্যাপ রেখা, ওই ট্রাক দেখা যায় কোনোভাবে যদি পিছনে আসে, আপনার অবস্থা কি? আপনার গাড়ির অবস্থা বিপদ না ভাই? আর যখনই আপনি 3 ফিট 4 ফিট গ্যাপ রাখবেন, পথচারীও চলতে পারবে, আপনার গাড়িও সেফ থাকবে, আপনিও সেফ থাকবেন। কারণ একটা বড় গাড়ি, লোড গাড়ি, একটা বাস, ওদের তো হ্যান্ডব্রেক নেই। লাগলেই কি পথিকে ওইখানে যখন গাড়ি দুই গাড়িতে লাগে, তখন সেই দেখবেন সব জায়গায় ছোট গাড়ি, প্রাইভেট গাড়ি, এদের অনেক কিছু মাইনে নিতে হয়। রিস্কা লাগছে, অটোতে লাগছে, এরপরে ওটার কি কয় সিএনজি তে লাগছে, লেগুনায় লাগছে। ওই আইসা দেখবেন ওইখানে লোক জড়ো হয়েছে, ভাই ওই গরিব মানুষ, যেভাবে হোক ক্ষতিটা আপনার অনেক কিছু মাইনে নিতে হবে। তাহলে কি আমাদের সেফ ভাবে চলতে হবে। সেফ ভাবে চলতে হলে ওই যখনই আমরা জামের ভিতরে মানে ব্রেক করব, তখনই সামনের গাড়ির থেকে 3 ফিট থেকে 4 ফিট মানে আইডিয়া করে একটা গ্যাপ রাখবো, যাতে একটা পথিকও সুন্দরভাবে চলতে পারে আর আমিও সেফ থাকি। বুঝছি না গাড়ির মাপটা? ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার লুকিং গ্লাসের মাপটা বুঝতে হবে। কি লুকিং গ্লাসের মাপটা বুঝতে হবে? এই যে দেখেন, এটা লুকিং গ্লাস। গাড়িতে লুকিং গ্লাস কয়টা? 3টা। লুকিং গ্লাস কয়টা? 3টা। ডানে একটা, বামে একটা, মাঝখানে একটা। হ্যাঁ, তো মাঝখানের যে লুকিং গ্লাসটা, ড্রাইভিং সিটে বৈশা মাঝখানের লুকিং গ্লাসটা এমন ভাবে সেট করবো যাতে পিছনের যে গ্লাসটা আছে, এই গ্লাসটা যাতে পুরোপুরি ওই গ্লাসের ভিতরে চলে আসে, তাহলে হলো কি পিছনের ভিউটা চলে আসবে। হ্যাঁ, এরপরে ডাইন সাইডের যে লুকিং গ্লাস আছে, এই যে দেখেন, আমি একটু মার্ক দিয়ে দেখাই। এই যে একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম, মানে 2টা দাগ দিছি, 3টা পার্ট হয়েছে। একটা লুকিং গ্লাসের ভিতরে 2টা দাগ দিছি, 3টা পার্ট হয়ে গেছে। যেরকম আপনার গাড়ির বডির থেকে একটা দাগ দিছি, ওই দাগের ভিতরে যে অংশটা, এই অংশটা পুরো গাড়িটা দেখাবে। আর এই যে তার বাকি অংশটা, বেশিরভাগ যেটা, এটার মাঝখানে যে দাগ দিছি, উপর নিচ, এগুলো তো আপনাদের সবাইকেই শুরুতেই দেখাই দিই, তারপর একটু মনে করাই দেওয়ার জন্য, যাতে মনে থাকে। আর যারা এখন আসি নাই, আসবে,
তারা যাতে বুঝতে পারে সহজে। তাহলে লুকিং গ্লাসের মাপটা বুঝলাম। কি বুঝলাম? এখানে একটা লুকিং গ্লাস 3 ভাগে ভাগ হয়, ডানেরটা বামেরটা। বামের লুকিং গ্লাস, ডানের লুকিং গ্লাস কয় ভাগ হয়? 3 ভাগ। তো 3 ভাগ হলে 3 ভাগের 1 ভাগ দিয়ে গাড়ি দেখা যাবে। এখানে দেখাই, এটা লুকিং গ্লাস। লুকিং গ্লাস না, এই অংশটা দিয়ে পুরো গাড়ি দেখা যাবে, এটা দিয়ে নিচ, এটা দিয়ে। তাহলে কি হবে? আপনার 3টা লুকিং গ্লাস যখন সেট হবে, 3টা লুকিং গ্লাস যখন অ্যাডজাস্ট হবে, দেখবেন আপনার পিছনের পুরো ভিউ চলে আসবে। ঠিক, অনেকেই তো বলেই যে ড্রাইভিং করতে গেলে 8টা চোখ লাগে। আসলে চোখ তো আর 8টা বানানো সম্ভব না। চোখ 2টাই, জাস্ট নজরদারিটা এরকম খেয়াল। মাঝে মধ্যে লুকিং গ্লাস একটু ফলো করা। যারা বাইক চালায় তারা তো, তাদের তো বলা লাগে না, তারা তো নিজেরাই করে। কি যারা বাইকার আছে এখানে, তারা তো এমনি লুকিং গ্লাসের মাপ বুঝি। লুকিং গ্লাস দেখি, কিন্তু অনেকেই মাপটা বুঝে না। কি এভাবে কখনো দেখছেন মিলাইয়া? হ্যাঁ, এভাবে তো কখনো মিলাই দেখেন না, কিন্তু এবার অ্যাডজাস্ট করে দেখেন, একেবারে সেম। হ্যাঁ হ্যাঁ, কারণ ভাই নিজে করতে পারা আর একজন, মানে নিজে জিনিসটা করা, গাড়ি চালানো, আর একজনকে গাড়ি চালান শিখানো এক জিনিস। হ্যাঁ, এরকম করে গাড়ি ওই যে একজনে চালাইতে পারে, আরেকজনকে নিয়ে শিখাইতে বাইরেছে। ধানমন্ত্রী যে ঘটনাটা ঘটাইছে প্রাইভেট কারে, আমাকে ড্রাইভিং সেন্টারের উপরে চাপ শুধু মহল্লাবাসী তো আর বোঝে নাই যে এটা কি হয়েছে। ওটা যে ড্রাইভিং সেন্টারের গাড়িতে ঘটায় না, এটাও তো জানে না। তারা তো জানে শিখাইতে যায়, তা শিখায় কারা? সেন্টারের গাড়ি। সেন্টারের গাড়ির মাস্টার ব্রেক আছে। আপনি যখন ব্রেকের জায়গায় অ্যাক্সিলারেটর দিবেন, তখন মাস্টার সাহেব ব্রেক ধরবে, গাড়ি অটো কন্ট্রোলে চলে আসবে। বিপদের কোনো আশঙ্কা নেই ইনশাআল্লাহ। কারণ যে ড্রাইভিং শিখায় তারও পরীক্ষা দিতে হয়, শিক্ষা আইসা পরে শিখাইতে হয়। আচ্ছা, এবার একটু প্রাথমিকটা একটু বুঝি না, দেন বনাতাম দেন। আজকে যেহেতু নতুন স্টুডেন্ট বেশি, হ্যাঁ, আপনার এটা হলো ইঞ্জিন। এটা পুরাটা কি? গাড়ি চলতে ইঞ্জিন লাগে, এটা হলো ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন। তো প্রথমেই আমরা মোবিল চেক দেবো। মোবিল, ইঞ্জিন অয়েল, যেটা ইঞ্জিন অয়েল, এই যে দেখেন, এটা হলো ট্যাপিস্টিক। একটা টিস্যু দেন। এটা হলো ট্যাপিস্টিক, এটার নাম কি? ট্যাপিস্টিক। এই যে ইঞ্জিন অয়েল মাপার যন্ত্র, হ্যাঁ, যে যেভাবে চিনি। বা মোবিল গ্যাস, অনেকে অনেক, যেরকম স্পিড ব্রেকার, আইল্যান্ড, বিট, হ্যাঁ, কত রকমের বলে না। আসলে কিন্তু এটা বইয়ের ভাষা, কিন্তু ভাই গতিরোধক। কি গতিরোধক? এই যে দেখেন মোবিলের মাপটা দেখেন, এই যে এই যে এফ ফুল, এটা তো ক্লিয়ার বুঝতেছি আমরা। এল লো, আর এই যে মাঝখানে যে ঘর, এই ঘরের ভিতরে 1 লিটার মোবিল। কতটুকু? 1 লিটার। এই ইঞ্জিনটা মোবিল লাগে 3 থেকে 3.5 লিটার। বিষয়টা বুঝছেন? 1331 সিসি, 3 লিটার মোবিল লাগে। তো এইখানে এই ঘরের ভিতরে 1 লিটার লাগে। তো যখন একটু কমবে, এই মাপটা নিজেরা অ্যাডজাস্ট করে ঢালবেন। কারণ গ্যাসের গাড়িতে মোবিল ঢালতে হয়, মাঝে মধ্যে কমে যায় বা অন্যান্য কারণেও পড়ে যায়, চেম্বার লিক হয়ে যায়, সিল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে প্রথমে কি করবো আমরা? না, এখান থেকে ডালবো না। যে সুন্দর একটা কোশ্চেন করছেন, খুব ভালো। এই যে দেখেন, এই যে আলাউদ্দিনের চেরাক দেখেন, এটা হলো পুরাটা টেবিট কভার। এইটা হলো টেবিট কভারের মুখ। এই যে খুলে নিলাম, এই যে এখান থেকে ঢালবো, ঠিক আছে? এখান থেকে মোবিলটা ঢালবে, এই যে লাগাই। তাহলে মোবিল মাপতে বুঝছি মোবিলে। এবারে ব্রেক অয়েল, এই যে দেখেন, এটা হলো ব্রেক অয়েল। এখানে এই যে দেখেন ম্যাক্স, মিনি, এই যে ম্যাক্স পর্যন্তই আছে, এই যে দেখা যায়, দেখছেন? এই যে মিনি, এলো ম্যাক্স, বুঝছেন না সবাই? দেখতেছেন না? এই যে ম্যাক্স, মিনি, ম্যাক্স পর্যন্ত রাখবেন। তো এরপরে এটা হলো স্টার্টিং পাওয়ার অয়েল। এটা কি? স্টার্টিং পাওয়ার অয়েল। এটাও ম্যাক্স মিনি আছে, এখানে লেখা আছে, এই যে ম্যাক্স মিনি, এই যে দাগ দেওয়া আছে, এই যে ম্যাক্স পর্যন্ত আছে, ম্যাক্স, এই যে মিনি, বুঝছেন? এরপরে এদিকে আসে, এটা হলো
গিয়ার অয়েল এই যে গিয়ার অয়েলটা, এটা আপনি একা একা মাপতে পারবেন না। গিয়ার অয়েল মাপতে গেলে দুজন লাগে। গিয়ার অয়েল মাপতে গেলে স্টার্ট দিয়ে গিয়ারে ফেলাই, তো গিয়ার অয়েল রেগুলার মাপার কিছু নাই। হ্যাঁ, এগুলা 2 মাস 4 মাস 6 মাস পরে ইঞ্জিনিয়ার দিয়ে মাপাইবেন, ওটা সমস্যা নেই। কিন্তু একটা গাড়ি চলতে 4টা তেল লাগে। কয়টা? 4টা। ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, হ্যাঁ, স্টার্টিং অয়েল, পাওয়ার অয়েল, গিয়ার অয়েল। কি কি? ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, স্টার্টিং পাওয়ার অয়েল, তারপরে গিয়ার অয়েল। তাহলে এই জিনিসগুলো আপনার গাড়ি স্টার্ট দেওয়ার আগে চেক দিতে হবে। হ্যাঁ, চেক দিতে হবে। না, 4টা একই তেল না। ইঞ্জিন অয়েল আলাদা, ব্রেক অয়েল আলাদা, স্টার্টিং পাওয়ার অয়েল, গিয়ার অয়েল একই তেল ঢালা যায়, অনেক আলাদা দাম। যেরকম ম্যানুয়াল গাড়িতেও একটা অয়েল লাগে, ক্লাস অয়েল। তো এই ক্লাস অয়েল আর ব্রেক অয়েল এক, বিষয়টা বুঝছেন? তো যে ম্যানুয়াল গাড়ি কম, তা আমরা অটোই চালাবো। সামনে যে আপডেট গাড়ি এর আগে আনছিলাম, আমরা দেখছিলাম, ওটার ভিতরে কিন্তু স্টার্টিং পাওয়ার অয়েল নাই, শুধু ইঞ্জিন অয়েল আর ব্রেক অয়েল। ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল। ওটার ভিতরে আপনি গিয়ার অয়েল মাপ দিতে পারবেন নাই। গিয়ার অয়েল আছে কিন্তু এভাবে গ্যাস নাই, আপডেট। এরপরে আরেকটা জিনিস চেক দিতে হবে, যে কুলিং ওয়াটার। এই যে এটা হলো রেগুলেটর। এটা কি? রেগুলেটর। এই যে দেখেন, এই কুলিং ওয়াটার, এই যে পাইপটা আছে, এই পাইপ পর্যন্ত পানিটা থাকবে। হ্যাঁ, কুলিং ওয়াটার। হ্যাঁ, এটাতে পানি ঢুকাতে হবে। কিন্তু ভুলেও একটা জিনিস মনে রাখবেন, ভুল করেও এটা গরম অবস্থায় খোলা যাবে না। আমি শুরুতেই কি বলছি, যে এটা চেক দিতে হবে ঠান্ডা অবস্থায়। হ্যাঁ, ঠান্ডা অবস্থায়, গরম অবস্থায় খোলা যাবে না। এরপরে এই যে কুলিং ওয়াটারের স্পেয়ার ট্যাঙ্কি আছে একটা, এই যে দেখেন পানির স্পেয়ার ট্যাঙ্কি। এই যে এটার কিন্তু ফুল, এই যে মাঝখানে দেখছেন, লো নিচে, এই যে মাঝখানে, এই যে, আর এই হলো লো। ঠিক আছে? এরপরে পরীক্ষা, লার্নার যারা আমাদের পরীক্ষা, যখন ড্রাইভিং পরীক্ষা দিতে যায়, ওইখানে কিন্তু একটা কোশ্চেন আসে যে ব্যাটারির প্রতি মাসে মিনিমাম একবার কি চেক দিতে হয়? এটা হলো ব্যাটারির পানি। কি? ব্যাটারির পানি। উত্তর কিন্তু পানি। এখানে আমাদের পাউডার ব্যাটারি আছে, পানির ব্যাটারির পানি চেক দিতে হয়, আর পাউডার ব্যাটারি এগুলো লাগে না। তো মোটামুটি বুঝছি তো ইনশাল্লাহ। এরপরে কিছু যন্ত্রের নাম জানতে পারি আমরা, যেমন এটা তো ইঞ্জিন পাইলাম। তো এখানে এই যে একটা জিনিস আছে, এটাও ডিস্ট্রিবিউটার। এটা কি? ডিস্ট্রিবিউটার। ও কারেন্ট তৈরি করে ইঞ্জিনের ভিতরে দেয়, এগুলো ডিস্ট্রিবিউটার। এটা হলো প্লাকের তার। এই যে ডিস্ট্রিবিউটার থেকে কালেকশন আসছে, এটা প্লাকের তার। এই হলো প্লাকের তার, এটার ভিতরে স্পার প্লাক আছে। তো অনেক সময় যারা বাইক চালান তারা তো জানেন, প্লাকে ময়লা ধরে। তো প্লাকে ময়লা ধরে ইঞ্জিন একটু ঝামেলা করে। এগুলা 2 মাস 3 মাস 6 মাস পরে সার্ভিস দিতে হয়। সবচেয়ে ভালো হয় 2 মাস পরে, যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা হয়। ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর চেঞ্জ করতে হয়? 4000 হলো সর্বশেষ। 2500 থেকে 4000। কত? 2500 থেকে 4000। গাড়ি সব গাড়ির ক্ষেত্রে না, যেরকম বাইক যারা চালান 1000 কিলোমিটার চালাইয়া চেঞ্জ করাটা ভালো। আর গাড়ির মোবিল হলো 2500 থেকে 4000 কিলোমিটার চালাইয়া। আরো বলি, যারা ঢাকা শহরে চালান, ঢাকার সিটির ভিতরে, তারা 2500 কিলোমিটার চালাইয়া চেঞ্জ করাটা বেশি ভালো। আর যারা লং এ চালান 4000 কিলোমিটার চালাইয়া চেঞ্জ করাটা ভালো, কিন্তু 4000-এর বেশি দেন। শহরেও যারা চালান 4000-এর বেশি চালাবেন না, তাহলে কি সমস্যা হবে? ইঞ্জিনের ভিতরে প্রবলেম হবে, কারণ মোবিলের একটা গ্রেড আছে, এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই আরেকটা আছে পানির ট্যাঙ্কি। এটা কি? ওয়েপার পানির ট্যাঙ্কি। আমরা যে গ্লাসে ওয়েপার চালাই বৃষ্টির দিনে, এই ওয়েপার পানির ট্যাঙ্কি। এটা হলো পাওয়ার মোটর। এদিকে আছে এই যে দেখেন মোটর, ডায়নামা। এটা কি? ডায়নামা। আপনার ড্যাশবোর্ডের ভিতরে প্লাস মাইনাস লাল একটা চিহ্ন উঠবে, হ্যাঁ, যখন ওই ডায়নামায় ব্যাটারি চার্জ না দিবে। বুঝছেন? মোটামুটি বুঝছি তো ইনশাল্লাহ। হ্যাঁ, আগামী সপ্তাহে জিজ্ঞাসা করলে বলতে পারবেন না? একদম সহজ। কিন্তু এই যে আলাউদ্দিনের চেরাকটা, এটা আমি বারবার বলি সবাইকে, ভাই এটা বারবার বলি, কেউ বিরক্ত হয়েন না। কারণ এই আলাউদ্দিনের চেরাকটা, ভাই, এটা হলো মোবিল ভার্তি। আপনার ইঞ্জিনে যদি মোবিল না থাকে, মোবিল ডাইরেক্ট সিজ, একদম বাদ।
TRX হাইএসের আমাদের একটা এরকম হয়েছে 3.5 লাখ টাকা ইঞ্জিনের দাম, গাড়ি কেনা যায় 3.5 লাখ টাকা। কি কইছি বুঝতে পারছেন? তো এইটা সবাই চেক দিবেন, কারণ আপনারা এক একজন এক এক জায়গায় যেয়ে সেটেল হবেন। নিজে গাড়ি কিনেন, চাকরি করেন, বাইরে যান, তো এই ছোট ছোট কারণের জন্য যখন বড় ক্ষতি হবে তখন আপনার সাথে সাথে আপনি কোথা থেকে শিখছেন তারাও গালি দিবে। তো বিশেষ করে আপনারাও কথা শুনেন না, আমারও কথা শুনেন না, সবাই মনোযোগ দিয়ে বিষয়গুলো মাথায় রাখবেন, কোনোটা না বুঝলে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, আমি তো আছি, আমি যখন না থাকি বাইরে যাই, আমাদের ইনস্টিটিউটর আছে, অবশ্যই জানবেন। আমার থেকে হোক, নেট থেকে হোক, যেভাবে হোক, ইঞ্জিনিয়ারদের থেকে হোক, যদি গাড়ির লাইনে যেহেতু আসছেনই থাকবেনই যারা, অবশ্যই ভালোভাবে বিষয়গুলো জানবেন। একবার না বুঝলে 5 বার দেখবেন, হ্যাঁ, বারবার দেখবেন, কিন্তু বিষয়গুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে নেবেন। ছোট্ট ছোট্ট বিষয়, কুলিং পানি, এই যে পানি, সাধারণ পানিটা নাই, আপনার ইঞ্জিন ওভারহিট হয়ে ফেটমেট টালে বাদ, মানে একেবারে বড় ধরনের ক্ষতি, সময়ও নষ্ট, টাকাও নষ্ট। হ্যাঁ, এই যে কুলিং ফ্যান, এটা কি কুলিং ফ্যান, এই ফ্যানটা যদি না চলে তাও ইঞ্জিন ওভারহিট হবে, কারণ কাজগুলো একদম ছোট্ট ছোট্ট। হ্যাঁ, অনেকে আছেন থিওরি ক্লাসে একটা করে আর আসতেছেন না, না আসবেন, এগুলো বারবার রিভাইজ দিবেন, মনে রাখবেন। ভালো চালাইতে পারেন আর যোগাযোগ নেই, যোগাযোগ করবেন। কি যে বিষয় আপনি যত ওটা গুরুত্ব সহকারে দেখবেন তত ভালো পারবেন। আমরা ছোটখাটো কাজও তো এখানেই করে ফেলি। ইঞ্জিনিয়াররা আসতে দেরি করে, আমাদের যে মিস্ত্রি ভাইয়েরা আছে তাদের অনেক কাজ থাকে, ব্যস্ত থাকে, অনেক সময় আমাদের গাড়ির প্রয়োজন হয়, নিজেরাই করি। এটা যদি গুরুত্ব দেওয়া না হয়তো তাহলে কি করা সম্ভব হতো? ওই মিস্ত্রি ভাইরা যে মিস্ত্রি, তারা কি এমনি স্কুলে পড়া মিস্ত্রি হয়েছে? না, অন্য আরেক মিস্ত্রির সাথে সংস্পর্শে যাইয়া গুরুত্ব সহকারে দেখে মিস্ত্রি। তো এখন আমি আবার আপনাদের মিস্ত্রি হইতে বলি না, ড্রাইভারই হবেন সচেতন। কি যেরকম দেশের সচেতন নাগরিকের দাম আছে, আবার যে কোনো কাজ আপনি করেন সচেতন ভাবে করলে আপনার দাম আছে। একজন ড্রাইভারের বেতন 20,000 টাকাও, আবার একজন ড্রাইভারের বেতন 1,20,000। কি দক্ষতা, অভিজ্ঞতার কারণ, তাই না? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো ড্রাইভার এবং ভালো ব্যক্তি যারা প্রাইভেট চাকরি করব। হ্যাঁ, কারো যদি এরকম থাকে, এরকম 2-1 আছেন যে চাকরি তাদের 2-1 ড্রাইভার আছে, তো যারা ড্রাইভার রাখছে জিজ্ঞেস করে দেখেন পার্সোনালি, ভালো ব্যক্তি, ভালো ড্রাইভার। কি দুইটা গুণ, একটা হলো ভালো চালায় গাড়ি, ভালো ড্রাইভার, আর একটা হলো ব্যক্তিটা ভালো। বাস দুইটা জিনিস হইলেই ইনশাআল্লাহ।